ক্ষমতা না জনতা, ইয়াপোস না সংগ্রাম। রাজনীতির মঞ্চে জুলাই অভ্যুত্থানের নায়করা। যাত্রা শুরু জাতীয় নাগরিক পার্টির। নাহিদ আখতারের নেতৃত্বে 151 সদস্যের কমিটি ঘোষণা, ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা, বললেন তারেক রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন দাবি, আগে বিচার সংস্কার ও স্থানীয় ভোট চায় জামায়াত। শেখ হাসিনার আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করার ঘোষণা। রোজা শুরু হতে পারে রোববার। You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country, this country. ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। কিয়েভ মস্কো শান্তি চুক্তির তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার সঙ্গে আপোষে নারাজ ইউক্রেন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। রাজনীতির মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। নাহিদ ইসলাম, আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আহ্বায়ক কমিটি। তরুণদের রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানাতে মানিক মিয়া এভিনিউতে ঢল নামে ছাত্র জনতার। বিভাজন ভুলে ঐক্যের রাজনীতির শপথ নেন নেতারা। বলেন, স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, আর ঠাঁই হবে না ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির। হাসান ওয়ালির প্রতিবেদন। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে গণজোয়ার ছিল রাজধানী জুড়ে, 25-এর 28 ফেব্রুয়ারিতে মানিক মিয়া এভিনিউ যেন তারই পুনরাবৃত্তি। জুলাই আগস্টে স্বৈরাচারের চোখে চোখ রেখে লড়ে যাওয়া ছাত্র জনতার সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সংসদ ভবন এলাকা। মিছিল আর স্লোগানে প্রকম্পিত চারপাশ। এই মিছিলে এসে জড়ো হন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। যে ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে, এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে, বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করতে চায় এবং নতুনভাবে জেগে উঠতে চায়। আর এই নতুনভাবে জেগে ওঠার জন্য তরুণদের অবশ্যই বাংলাদেশের হাল ধরতে হবে। রক্ত দিয়ে যারা অবরুদ্ধ স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন জনতার হাতে, তাদের নেতৃত্বেই নতুন এই রাজনৈতিক দল। বিপ্লবীদের শপথ, স্বৈরতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হাঁটবে গণতন্ত্রের পথে। শুক্রবার বিকেল 4:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতির শপথ নেন নেতারা। আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যেই আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এরপর নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম। পরে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মানুষ। বাংলাদেশে পাকিস্তান কিংবা ভারতপন্থী রাজনীতির ঠাঁই হবে না বলেও সাফ জানান তিনি। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে
ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। মুহুর্মুহু স্লোগানে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানান ছাত্র জনতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব দল এক হয়ে কাজ করবে বলে আশা তাদের। এদিকে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক। দেশে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নামছেন রাজনীতির মাঠে। তাই তো অভিষেকের দিনে সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন, তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের পথ চলাকে স্বাগত জানিয়েছেন তারা। যেসব যুবকেরা বিশ্বাস করে এইসব পরিবর্তন ঘটিয়েছে, এটা যেন পূরণ হয় ভালোর জন্য, সবার ভালোর জন্য। বিভাজন নয়, একতার রাজনীতির সূচনা করতে চায় তরুণরা। আত্মপ্রকাশের দিনে আমন্ত্রণ জানানো হয় দেশের 36টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলে মনে করেন তারা। যত বেশি রাজনৈতিক দল আসবে, তত বেশি রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে। তাদের সকল নেতৃত্ব যেন এভাবেই জাতির সামনে একটা স্বচ্ছ পানির মতো একটা অবস্থান তৈরি করে। এই নতুন রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে, তাদের যদি সেই দায়িত্ববোধ থেকে তারা কাজ করতে পারে, আমি মনে করি সামনের দিকে তারা অনেক অগ্রসর হতে হবে। নতুন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমি তো মনে পুরো জাতি আজকে খুবই আনন্দিত। বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে সুস্থ ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ স্বাভাবিক বিষয়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটিকে কঠিন করে তুলেছিল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাজনীতিকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্য ইতিহাসের সাক্ষী হওয়া, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধারা। তাদের আশা, জুলাইয়ের চেতনায় জনকল্যাণে কাজ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আগতরা বলছেন, দীর্ঘদিনের প্রথা ভেঙে ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তরুণদের সামনে। স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে সামিল হন আহনাফের বোনের মতো শহীদ পরিবারের অনেক সদস্য। শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যাশা ছিল যে এই দেশটা একটা মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের একটা ভারসাম্য তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে, দেশের মানুষকে সুস্থ শান্তি বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও নেই প্রত্যাশার কমতি। তাদের আশা, নতুন রাজনৈতিক দল ধারণ করবে জুলাইয়ের চেতনা। বাংলাদেশের রাজনীতিতে বইবে গণতন্ত্রের সুবাতাস। আমাদের শহীদ ভাইদের যে ত্যাগ, এই ত্যাগগুলো যাতে তারা মনে রেখে সামনে এগিয়ে যায়। আহত কিন্তু যোগ্যতা আছে, তাদের সামনে আগায় দেখ, তারা নেতৃত্ব দেখ, তাদের নেতৃত্ব দেখুক, কোনো ভুল ত্রুটি থাকলে তারা বলুক, সমাধান করুক। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন, এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তরুণদের সামনে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশের মাধ্যমে তাদের নাগরিক অধিকার তারা ফিরে পাবে। দেশের স্বাধীনতা রক্ষা হয়, এই কাজটা এই দলের আমার প্রত্যাশা। আমাদের সুস্বাগতম জানাই, মোস্ট ওয়েলকাম ইয়াং জেনারেশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল কাজ করবে জনগণের কল্যাণে, এমন প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজন নির্বাচিত সরকার, কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে দলটির নেতা শামসুজ্জামান দুদু বলেন,
সংকট নিরসনে জাতীয় নির্বাচনে গুরুত্ব বুঝতে পারছে না অন্তর্বর্তী সরকার। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলন। এই অনুষ্ঠানে শুক্রবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের একটি পক্ষ। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। আগামী নির্বাচন নিরাপদ বাংলাদেশ গড়ার বড় সুযোগ হওয়ায় সবার সহযোগিতা চান তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে চাইছে না অন্তর্বর্তী সরকার। বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এই কাজটি সরকার জানলেও উদ্যোগ নেয় না। বিএনপি নেতারা আরও বলেন, দৃশ্যমান কিছু করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে জনসমর্থন কমতে থাকবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। শুক্রবার সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া কলম পরোয়ার এই কথা বলেন। রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেন। বেশ কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পরও এখনও অনেকের মধ্যেই ফ্যাসিবাদী মনোভাব তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতা কর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকে পতিত স্বৈরাচারী সরকার বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাকে স্থায়ী করতেই শাপলা চত্বর ও 24-এর আন্দোলনে গণহত্যা চালানো হয়। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 16 বছরে সব হত্যাকাণ্ডের বিচার হবে। শুক্রবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পশ্চিমাদের কাছে আস্থাশীল প্রমাণ করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় তৎকালীন সরকার। পতিত স্বৈরাচার চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার, ওয়েস্টের সাথে আছি। বাংলাদেশের জনগণ কি ভাবছে, বাংলাদেশের জনগণের কাছে সে কতটা পপুলার, এটা আসলে তার কাছে মিনিংলেস ছিল। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজগুলো একই। প্রথম থেকেই সে বলছে যে যারা আন্দোলন করছে তারা ইসলামিস্ট, তারা জঙ্গি, কিন্তু বাংলাদেশের মানুষ এমনভাবে জেগেছিল তার পক্ষে আর আসলে থাকা সম্ভব হয়নি। সমস্ত মানুষ এসে বুঝেছে যে না, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় সিয়াম সাধনা মাস শুরুর ঘোষণা দেয় দেশটির রয়্যাল কোর্ট। ফলে শনিবার প্রথম রোজা পালন করবেন মুসল্লিরা। বাংলাদেশে রোজা শুরু হতে পারে রোববার। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সিয়াম সাধনার মাস শুরুর ঘোষণা দেয় দেশটির রয়্যাল কোর্ট। এর ফলে শনিবার থেকে রোজা পালন শুরু করবেন সৌদির ধর্মপ্রাণ মুসল্লিরা। রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাস জুড়ে রোজা রাখার পাশাপাশি ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সাধনা করবেন সারা বিশ্বের মুসলিমরা।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও শনিবার শুরু হচ্ছে রমজান। চাঁদ দেখার উপর ভিত্তি করে অন্যান্য দেশগুলিতেও এ মাস শুরু হবে একদিন পর বা ভিন্ন সময়ে। রমজান ঘিরে আরো সজীব হয়ে উঠেছে সৌদি আরবের মসজিদগুলোর পরিবেশ। মক্কা ও মদিনার মসজিদে তারাবির নামাজ আদায় করেন লাখো মুসল্লি। রমজান উপলক্ষে কর্মঘণ্টা হ্রাস, খাদ্যপণ্যের ছাড় সহ নাগরিকদের বিশেষ সুবিধা দিয়ে থাকে সৌদি সরকার। বিশ্ব মুসলিম উম্মার জন্য রমজান মাস কল্যাণ ও শান্তির বার্তা নিয়ে আসুক, এমনই প্রত্যাশা সবার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রমজানের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে ভোগ্য পণ্যের বিক্রি। দাম বেড়েছে মাছ, মুরগি, গরু, খাসির মাংসের দাম। বাড়তি আলু, পেঁয়াজ, লেবু, শসা ও বেগুনের দরও। তবে খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে। একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসারির ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকায় পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। শসার দাম বেড়ে গেছে, শসা খাবো না, যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু সবাত খাবো না, রূপজা দিয়ে খাবো। শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিড়া, মুড়ি ও গুড়ের দাম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে বাজারে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরে বেসিক শিল্পনগরী কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। বলেন, আসন্ন রমজানে খাদ্য ঘাটতির শঙ্কা নেই। 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। রমজান উপলক্ষে সুলভ মূল্যে মুরগি, গরুর মাংস ও ডিম, দুধ বিক্রি শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শুক্রবার সকালে রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অহেতুক যারা পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে। এদিকে পণ্যগুলোর দাম কমানোর পাশাপাশি পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। গত বছর 600 টাকায় বিক্রি হলেও এবার প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যের পণ্য বিক্রি কার্যক্রমে প্রতি কেজি গরুর মাংস কেনা যাচ্ছে 650 টাকায়, আর 4 টাকা বাড়িয়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 114 টাকায়। চামড়া ছাড়া ব্রয়লার মুরগির কেজি 250, পাস্তুরিত দুধ পাওয়া যাচ্ছে 80 টাকা লিটারে। গরুর মাংস কমপক্ষে 100 টাকা কমে পাইতেছি। ডিমের ডজনে আপনার মিনিমাম 20 টাকা কম। তুলনামূলক গত বছরের তুলনায় একটু বেশি। যেমন গরুর মাংস গত বছর ছিল মেবি 600, এবারে সেটা 650 নিচ্ছে। সরকার যদি আর একটু নজর দেয় আমাদের প্রতি, একটু কম দামে আবার এই ব্যান্ডগুলো একটু সংখ্যা বেশি বাড়ায় এবং দামটা একটু কম রাখে, তার আমরা সাধারণ মানুষ উপকৃত হই। সকালে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজধানীর মেরুলবাড্ডায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে তরুণদের আবার তৎপর হওয়ার আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। বাজারে যারা অহেতুকভাবে, অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। বছর ব্যবধানে মাংসের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, গোখাদ্যের খরচ বাড়ার কারণে বেড়েছে দাম। আপনি কি মনে করেন না যে গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বাড়েনি? এটা কি মনে করছেন না? আপনারা কি মনে করছেন না যে এমনকি যে ওদেরও তেল খরচ, বিদ্যুৎ খরচ এগুলো কি বাড়েনি? অনেক কিছু তো বেড়েছে।
গত বছর রাজধানী 30টি স্থানে কার্যক্রম চললেও এবার তা কমিয়ে করা হয়েছে 25টি স্থান। নির্বাচনে প্রাধান্য দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে যেসব এলাকার মানুষ বেশি অংশ নিয়েছে সেসব এলাকাকে, যেখানে প্রতিদিন 2500 কেজি গরুর মাংস ও একই পরিমাণ ব্রয়লার মুরগি, 6000 লিটার দুধ ও 60,000 পিস ডিম বিক্রি করা হবে। এখানে যে একটা সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যাপারটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না থাকলেও রাজধানীতে দেদারসে চলছে রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল রুটের দুপাশে অনেক ভবনের ছাদে এখন রেস্তোরাঁ দখলে। প্রশাসন বলছে রাজনৈতিক কারণে এতদিন ব্যবস্থা না নেওয়া গেলেও এবার দ্রুতই মাঠে নামবেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দায়সারা নয়, প্রয়োগ করতে হবে কঠোর আইন। মেহেদী হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় 100 খানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে সব। ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওই রকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরও জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে, যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায় মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। পর্দা নামলো অমর 21শে বইমেলার। প্রাণের মেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ রয়ে গেছে লেখক পাঠকের মনে। এবছর নতুন বই প্রকাশ হয়েছে 3000-এর বেশি, আর বিক্রি হয়েছে প্রায় 62 লাখ টাকা। এবার অমর 21শে বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে, শেষও হলো আরেক ছুটির দিনে। বিদায় দিনে প্রাণের মেলায় ছিল উপচে পড়া ভিড়। স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কেনেন পাঠকরা, মেতে ওঠেন আড্ডায়। আমি একটা ভূতের বই কিনেছি। ভূতের বইয়ের নাম হচ্ছে জোলা অ্যান্ড সেভেন ঘোস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ নানা ধরনের কাব্যগ্রন্থ আমি সংগ্রহ করেছি। বইমেলা বিদায় নিলেও আবেগের উষ্ণতার রেশ এখনো রয়ে গেছে লেখক পাঠকের মনে। পাঠক তারা পুরনো বইয়ের পাশাপাশি নতুন লেখকদের বই অনেক আগ্রহ নিয়ে পড়ছে। আগে যতবার আমরা বইমেলায় এসেছি তার থেকে পরিবেশটা একটু ভিন্ন রকম, আমরা নিজেদেরকে স্বাধীন চেতা মনে করতেছি। এবারের মেলায় নতুন বই এসেছে 3299টি, বিক্রি হয়েছে 61,65,593 টাকার বই। প্রকাশকদের মতে বই বিক্রি প্রত্যাশার তুলনায় কম হলেও পাঠকদের আগ্রহ ছিল লক্ষণীয়। মানুষের যে সমাগম এটা খুবই নিবিড় ছিল, একেবারে পাঠকের একটা মুখরিত ছিল। এই আয়োজন এবং যা লোক সমাগম এবং সব মিলিয়ে যা ব্যবস্থাপনা, সেটাকে আমি মনে করি যে এক ধরনের সাফল্যই বটে। বছর ঘুরে 2026-এর বইমেলার অপেক্ষায় লেখক, পাঠক ও প্রকাশকরা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিরতিতে চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির পথে হাঁটছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। আর জেলেনস্কি বলেন যুদ্ধবিরতি চাইলেও পুতিনের সঙ্গে কোনো ধরনের আপোষে যেতে চান না তিনি।
সমাধান নয়, বরং উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প জেলেনস্কি বৈঠক। এমনকি উত্তেজনা চরম পর্যায়ে চলে যাওয়ায় স্থগিত করা হয় বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনও। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শেষ হয় তর্ক বিতর্কের মধ্য দিয়ে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে বদ্ধপরিকর ট্রাম্প জেলেনস্কিকে বলেন, দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে মার্কিন প্রশাসনকে পাশে পাবে না কিয়েভ। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ আখ্যা দিয়ে তার ঘাড়েই যুদ্ধের দায় চাপায় ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, ট্রাম্প বলেন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছেন জেলেনস্কি। কিয়েভ আদৌ যুদ্ধবিরতি চায় কিনা তা জিজ্ঞেস করলে জেলেনস্কি বলেন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে কোনো আপত্তি নেই তার, তবে তার বিনিময়ে মার্কিনদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। এছাড়াও চুক্তির আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আপোষ চান না বলেও জানান জেলেনস্কি। যদিও জেলেনস্কির শর্তে রাজি হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি ট্রাম্পের বক্তব্যে, বরং চাপ প্রয়োগ করে হলেও যুদ্ধ শেষ করার দিকেই মনোযোগ দিতে দেখা যায় তাকে। দুই নেতার তর্কে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থগিত করা হয় আলোচনা। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ওভাল অফিসে বসে যুক্তরাষ্ট্রকে অপমান করেছেন জেলেনস্কি। এছাড়াও যুক্তরাষ্ট্র যতদিন পাশে আছে ততদিন জেলেনস্কি যুদ্ধবিরতিতে রাজি হবেন না বলেও দাবি করেন ট্রাম্প। এ অবস্থায় কিয়েভের পাশে থেকে সরে আসবে ওয়াশিংটন, এমন আভাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিজেপিকে আবারও সাম্প্রদায়িক অভিহিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলটির আয়ু আর 2-3 বছর আছে। তার মতে 2027 থেকে 2029 সালের মধ্যে শেষ হবে নরেন্দ্র মোদীর দলের রাজত্ব। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে মমতা আরও বলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে আবার খেলা হবে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। স্তরের কাজ করা লোক। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। গেল 3টি বিধানসভা নির্বাচনেই বিজেপি, কংগ্রেস, বামফ্রন্টকে কার্যত নাকানি চুবানি খাইয়ে ক্ষমতা ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী বছর তৃণমূল কংগ্রেসের সামনে ফের ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ। আর সেই নির্বাচনের আগে কলকাতার সভা থেকে বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করেন মমতা। যে দুরাচার তারা করেছেন, 2026-এ বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদীর দলকে সাম্প্রদায়িক হিসেবে অভিহিত করেন মমতা। বলেন, আগামী 2-3 বছরের মধ্যে ধুয়ে মুছে যাবে বিজেপি। বলেন, এবার আরো জোরে খেলা হবে। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে। মোদীকে খোঁচা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া লাগিয়ে ফেরত পাঠায় আর প্রধানমন্ত্রী ওই দেশের নেতার সঙ্গে বৈঠক করেন। আমরা ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। 2011 সালে পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবেই 213 আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 67 আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এবার কলকাতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইনে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আগামী বছর থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহের কাজ শুরু হবে বলে জানা গেছে। এ নিয়ে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস দিয়ে নির্বিঘ্নে রান্না করা। সাধারণ মানুষের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হতে চলেছে। বাংলাদেশের মতো কলকাতাতেও মাটির তলদেশ দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস। বহু বছরের এই প্রত্যাশা পূরণে কাজ করছে স্থানীয় প্রশাসন। কলকাতার পাশাপাশি রান্নার গ্যাস সংযোগ দেওয়া হবে উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকটি এলাকাতেও। এতে যুক্ত হবে বারাসাত, ব্যারাকপুরের বাসিন্দারাও। প্রত্যেক বাড়িতে মিটার রিড করে মাস শেষে বিল দিতে পারবেন গ্রাহকরা। মানুষ একটু কম পয়সায় গ্যাস পাবে, কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট লাগে না।
দ্বিতীয়ত হচ্ছে এই যে কানেকশনগুলো গেল লিক প্রুফ হবে, এতে লিকের সম্ভাবনা একটু কম ঘরের মধ্যে। খুব সুখবর, এবং যে লাইনের পর লাইনে দাঁড়িয়ে যে মানুষ যে হয়রানি, সেখান থেকে হয়তো মানুষ অনেকটাই রিলিজ পাবে। ভারতীয় গণমাধ্যম বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে কলকাতাবাসী বাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগ পাবেন। এর মধ্যে প্রায় 750 কিলোমিটার গ্যাস পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। তবে মেগাসিটির অভ্যন্তরে লাইন বসানোর কাজ শুরু হবে মার্চ-এপ্রিল থেকে। এ দায়িত্ব পেয়েছে বেঙ্গল গ্যাস কেমিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এই ব্যবস্থার মাধ্যমে বিশেষ একটি বা দুটি কোম্পানিকে যাতে সুবিধা করে দেওয়া হয়, নির্দিষ্টভাবে বলতে চাই এই পদ্ধতির মাধ্যমে যাতে আদানি আম্বানির মতো গ্রুপকে সুবিধা করে দেওয়া না হয়, যাতে আমাদের রাষ্ট্রায়ত্ত যে গ্যাস সংস্থা আছে তারা যাতে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ভারতে ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সিলিন্ডারে ভরে রান্নার গ্যাস সরবরাহ করে। 14.2 কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম 830 রুপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের সভ্যতা গড়ে উঠেছে লাইব্রেরি ঘিরে। দেশটির প্রতিটি অঞ্চল ও এলাকাভিত্তিক সরকারি গ্রন্থাগার সে কথাই জানান দেয়, যেখানে বিনামূল্যে বই পড়া ও নেয়ার অফুরন্ত সুযোগ মেলে। ফলে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের আনাগোনায় মুখরিত থাকে গ্রন্থাগারগুলো। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক আলতামির ইসলাম নুরাজ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। একাই এসেছে নিজ আবাসিক এলাকার সরকারি গ্রন্থাগারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেছে নিচ্ছেন পছন্দের বই। আমি আসি হচ্ছে স্কুলের পরে আর ছুটির সময়। আমার কমিক্স পড়তে ভালো লাগে, কারণ তোমার অনেক সময় থাকবে, তোমার কিছু করার নাই, তাহলে ফোন না দেখে তুমি হচ্ছে বই পড়তে পারো। নুরাজের মতো ফিনল্যান্ডে বসবাসরত যে কেউ এভাবে বই সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। তবে পড়া শেষে ফেরত দিতে হবে মাসখানেকের মধ্যে। ফিনল্যান্ডের প্রতিটি এলাকায় এমন গ্রন্থাগার চোখে পড়বে হরহামেশায়। বাসিন্দারা নিজ এলাকার গ্রন্থাগারের সদস্য হতে পারবেন কোনো রকম টাকা ছাড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশের পাড়া মহল্লাগুলোতে এমন সরকারি গ্রন্থাগার গড়ে তোলা হলে ইউরোপের মতো সভ্যতার চর্চা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। এই যে কালচারটা এটা তৈরি করছে, তাতে হয়েছে কি মানুষের মধ্যে বই কেন্দ্রিক প্রবণতা বাড়ছে। এদের মায়েরা এখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বই পড়ে। এদের রেস্টুরেন্টগুলোতে এখনো বই পাওয়া যায়, বই পড়ার জন্য কফি শপেও বই পাওয়া যায়। তাতে করে হয়েছে কি এদের মননে অসাধারণ এক পরিবর্তন এসেছে। 56 লাখ বাসিন্দার জন্য প্রায় 1000 খানেক সরকারি গ্রন্থাগার রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। ইউরোপের সবগুলো লাইব্রেরিতে এরকম একটি বিশেষ তাক থাকে, যেখান থেকে আপনি চাইলে বিনামূল্যে বই নিতে পারবেন, ফেরত দিতে হবে না। আর এর মাধ্যমেই তারা বই পড়ার প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলে। আর ইউরোপের এগিয়ে যাওয়ার পেছনে এটিই বড় নিয়ামক বলে মনে করেন শিক্ষাবিদরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সবাই। চ্যাম্পিয়ন্স হওয়ার অনেক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে চায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনা জন্ম দেয়। তারপরও ক্যারিয়ার নিয়ে কোনো ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ। তাই সামনের আইসিসি ইভেন্ট নিয়ে এখন থেকেই পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।